আজকের ভিডিও চাকচিক্যে মোড়ানো নামি দামি মেডিসিন কোম্পানিগুলোর আড়ালে লুকিয়ে থাকা এক কুৎসিত খেলার গল্প নিয়ে, যে খেলায় জীবন বাঁচানোর ওষুধ আর জীবন কেড়ে নেওয়ার বিষ, এই দুটোর মধ্যে পার্থক্য গড়ে দেয় কেবলমাত্র মুনাফা। চিকিৎসা পেশার মহানুভবতাকে পুঁজি করে একদল মানুষ যখন অসুস্থতাকে ব্যবসায় রূপান্তর করে, তখনই জন্ম নেয় এমন এক গভীর ষড়যন্ত্র। সামান্য মুনাফার লোভে একটা ওষুধ মানুষকে সুস্থ করার প্রতিশ্রুতি দিয়ে বাজারে আনা হয়, কিন্তু সেটা বাজারে এসে নিঃশব্দে বুনে দেয় দীর্ঘমেয়াদী মরণ ব্যাধির বীজ। পুরো ওষুধ শিল্প যখন এই ভয়াবহ সত্য ধামাচাপা দেওয়াতে মরিয়া, তখনই কিছু বিবেকবান মানুষ শুরু করে এক অসম যুদ্ধ। কিন্তু লোভের এই বিশাল সাম্রাজ্যের সামনে কি টিকে থাকতে পারবে এই এক চিমটি বিবেক? যে ব্যবস্থার মাধ্যমে এই বিষ সর্বত্র ছড়িয়ে পড়েছে, সেই ব্যবস্থার ভেতর থেকেই কি উঠে আসবে কোনো ধ্বংসকারী, নাকি সত্য আর মিথ্যার এই লড়াইয়ে বলি হতে হবে বিবেকবানদেরকে? বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিরিজ ফার্মা সিজন 1 এর কথা। এটা এমন একটা সিরিজ যা আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে আপনার জীবন আর আপনাদের পরিবারের সুস্থতা বড় বড় ফার্মা কোম্পানিগুলোর কাছে স্রেফ কিছু পরিসংখ্যান আর ব্যবসার টার্গেট ছাড়া কিছুই নয়। বাস্তবতার একটা কঠিন মোড়ে এনে দাঁড় করাবে এই গল্পটা আপনাদেরকে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই আমরা ডক্টর রাজীব রাওকে দেখতে পাই। কেরালার একটা প্রত্যন্ত অঞ্চলের ক্লিনিক জাথি এর প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর রাজীব। জাথি বর্তমানে প্রতিষ্ঠিত হলেও এর শুরুটা ছিল একদম অন্যরকম। এর ইতিহাসের সাথে জড়িয়ে আছে কিছু লোমহর্ষক ঘটনা। তো একজন জার্নালিস্ট রাজীবের কাছে আসে জাথির ইতিহাস জানতে। ডক্টর রাজীব জানায়, জাথির যাত্রা শুরু হয়েছিল একদম হঠাৎ করেই। একদিন ডক্টর রাজীব সহ তার মোট 8 জন ডক্টর বন্ধু মিলে বোরিং একটা মেডিকেল কনফারেন্স শেষ করে একটা পার্টি করতে যায়। সেখানে তাদের বন্ধু গুলাটির ফোনটা বেজে ওঠে। তার একজন পেশেন্ট সেপসিসের কারণে মৃত্যুশয্যায় ছিল। ডক্টর গুলাটি তাকে একটা ইনজেকশন প্রেসক্রাইব করেছিল, কিন্তু সেটা কেনার সামর্থ্য ওই মুহূর্তে পেশেন্টের ছিল না। একটা ইনজেকশনের দাম 1 লাখ টাকা। তবে সেম মলিকিউলের জেনেরিক ড্রাগ ছিল মাত্র 17,000 টাকায়। জেনেরিক ড্রাগ হলো কোনো ব্র্যান্ডেড ড্রাগের মূল রাসায়নিক উপাদান ব্যবহার করে তৈরি করা সাশ্রয়ী মূল্যের মেডিসিন। এর কার্যকারিতা এবং গুণগত মান একদম ব্র্যান্ডেড মেডিসিনের মতোই হয়ে থাকে। শুধুমাত্র ব্র্যান্ড নেম আর ভ্যালু না থাকায় তার দামটা কম হয়। যাই হোক, কোনো এক অদ্ভুত কারণে ওই ইনজেকশনের জেনেরিক ড্রাগও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সব জায়গায় সেটা স্টক আউট হয়ে গিয়েছিল, যার ফলে ওই দামি ইনজেকশনটা কিনতে না পারায় ওই রাতে ওই পেশেন্ট মারা যায়। সেই রাতেই 8 ডক্টর মিলে সিদ্ধান্ত নেয় এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করবে যেখানে জেনেরিক ড্রাগ তৈরি করা হবে এবং খুব স্বল্প মূল্যেই সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। এখান থেকেই জাথি শুরু হয়। 8 ডক্টর কখনো কল্পনাও করেনি জাথির শুরুটা সাধারণ হলেও শীঘ্রই তাদের কঠিন পরীক্ষার মধ্যে যেতে হবে। তাদেরকে ফেস করতে হবে ভয়াবহ এক যুদ্ধ। এ পর্যায়ে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে 2008 সালের ঘটনা দেখানো হয়। সেই সময় হায়দ্রাবাদে গড়ে উঠেছিল জাথির প্রথম মেডিকেল স্টোর। একজন অজ্ঞাত ব্যক্তি স্টোর ম্যানেজারকে গুলি করে হত্যা করে। এটা ছিল জাথিকে বন্ধ করার একটা কুচক্রী মহলের অপচেষ্টা। কিন্তু জাথি থেমে যায়নি। এরপর আমাদেরকে কেপি বিনোদ নামের একজন ব্যক্তিকে দেখানো হয়। জীবিকার তাগিদে প্রথমবারের মতো কেরালার ত্রিশূর শহরে এসেছে সে। RXLH ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভের জব হয়েছে তার। আজই তার জয়নিং। স্টেশনে বিনোদকে রিসিভ করতে এসেছে মার্কেটিং ম্যানেজার অ্যালেক্স। মূলত RX ফার্মার নিয়মই এটা, নতুন কোনো মার্কেটিং এক্সিকিউটিভ জয়েন করলে তাকে রিসিভ করতে মার্কেটিং ম্যানেজার নিজেই যাবে। তো এরপর অ্যালেক্স বিনোদকে লাঞ্চ করায়, আর তারপর বিনোদের থাকার জন্য একটা লজের ব্যবস্থা করে দেয়। বিনোদের থাকার জন্য কোম্পানি থেকে একটা রুম প্রোভাইড করা হয়েছে, তবে শর্ত একটাই, রুমে শুধুমাত্র এমপ্লয় থাকতে পারবে, তার সাথে আর কেউ থাকতে পারবে না। বিনোদ যেহেতু ব্যাচেলার, তাই সে কোনো আপত্তি করে না। এরপর অ্যালেক্স বিনোদকে 30 মিনিটের মধ্যে রেডি হয়ে তার সঙ্গে আসতে বলে। এখনই তাকে কাজ শুরু করতে হবে। বিনোদ এতে একটু অবাক হয়ে যায়। সবেমাত্র এসেছে, রেস্ট করারও সময় নেই। কিন্তু নতুন জব বলে কথা, ম্যানেজারের হুকুম তো মানতেই হবে। তাই সে দ্রুত ফ্রেশ হয়ে রেডি হয়ে অ্যালেক্সের সঙ্গে চলে যায়। অ্যালেক্স প্রথমে তাকে একটা হসপিটালে নিয়ে যায়। হসপিটালের নাম মার্ভেলাস। এটা কেরালার সবথেকে বড় হসপিটাল। আজ যেহেতু বিনোদের প্রথম দিন, অ্যালেক্স তাকে শিখিয়ে দেয় যে কিভাবে কাজ করতে হবে। কিন্তু হসপিটালে ঢুকে ডক্টরের রুমের সামনে মার্কেটিং এক্সিকিউটিভদের লম্বা লাইন দেখে হতবাক হয়ে যায় বিনোদ। সবাই নিজেদের ব্যাগগুলো সিরিয়ালে রেখে যে যার মতো বিভিন্ন জায়গায় বসে অপেক্ষা করছিল। বিনোদও তার ব্যাগটা সিরিয়ালে রেখে দেয়। কিছুক্ষণ পর ডক্টরের অ্যাসিস্ট্যান্ট এসে জানায় যে ডক্টরের মা মারা গেছে, তাই ডক্টর কার সঙ্গে কথা বলতে পারবে না। এই কথা শুনে সবাই সেখান থেকে যেতে শুরু করে। ডক্টরও বেরিয়ে যাচ্ছিল, কিন্তু অ্যালেক্সকে দেখে ডক্টর আবার ভেতরে চলে যায়। ডক্টর অ্যালেক্সের কাছে জানতে চায় ট্রিপের ব্যাপারটা কত দূরে গিয়েছে। মূলত ওই ডক্টরের সঙ্গে আগে থেকেই অ্যালেক্সের ডিল হয়ে গিয়েছিল।
সেই ডিল অনুযায়ী সে যদি আরএক্স ফার্মার মেডিসিন 200 জন পেশেন্টকে প্রেসক্রাইব করে তাহলে কোম্পানির পক্ষ থেকে তাকে সুইজারল্যান্ড ট্রিপে পাঠানো হবে। এরপর কথায় কথায় ডক্টর জানায় একটা কোম্পানি 300 প্রেসক্রিপশনের বদলে তার মায়ের শেষকৃত্যের আয়োজনের স্পন্সর করছে। এই কথা শুনে তো বিনোদ অবাক হয়ে যায়। ভাই, শুধু বিনোদই না, আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি। এখন না হয় বড় বড় ইনফ্লুয়েন্সাররা ব্র্যান্ড প্রমোশনের নামে সোশ্যাল মিডিয়া থেকে অনেক অনেক জিনিসপত্র পায়, জামা কাপড় কত কিছু স্পন্সর পায়, কিন্তু ডক্টররাও প্রমোশনের নামে এত কিছু পায়? সবকিছু না হয় বাদ দিলাম, একবার ভাবেন শেষকৃত্যের আয়োজনের অফার, মানে চিন্তা করা যায়। যাই হোক, ডক্টর চলে যাওয়ার পর অ্যালেক্স আফসোস করে বলতে থাকে, শেষকৃত্যের অফারটা আমাদের কোম্পানি থেকে দেওয়া উচিত ছিল, যা মিস হয়ে গেল। অ্যালেক্স বিনোদকে বলে, ডক্টরের বাবা এখনো বেঁচে আছে, তাকে টার্গেটে রাখো, তার মৃত্যু হলে সবার আগে আমরা এই অফারটা দেব। এরপর অ্যালেক্স বিনোদকে একটা মিটিংয়ে নিয়ে যায়। মিটিংটা হচ্ছে একজন ক্যান্সার পেশেন্টকে নিয়ে। মিটিংয়ে আছে হসপিটালের ম্যানেজার এবং 2 জন ডক্টর। তাদের মধ্যে একজন হচ্ছে জাথির প্রতিষ্ঠাতা রাজীব রাও, অন্যজন হচ্ছে ডক্টর সাকিন। মিটিং রুমে ঢোকার আগেই অ্যালেক্স বিনোদকে সাবধান করে দেয় যে রাজীব রাও সুবিধার মানুষ নয়। সে অফার পেলেও মার্কেটিং এক্সিকিউটিভদের কথা মতো মেডিসিন প্রেসক্রাইব করতে রাজি হয় না। তবে ডক্টর সাকিন অনেক ভালো, সে এক্সিকিউটিভদের কথা মতো মেডিসিন প্রেসক্রাইব করে। বর্তমানে আরএক্স ফার্মাতে ক্যান্সার মেডিসিন নিয়ে স্টাডি চলছে, তবুও ডক্টর সাকিন সেটা প্রেসক্রাইব করতে রাজি হয়েছে। যদিও মেডিসিনটা সেকেন্ড স্টেজের, তবুও অ্যালেক্স তাকে বলেছে মেডিসিনটা নিয়ে ক্যান্সারের 4th স্টেজ পেশেন্টদের উপর অ্যাপ্লাই করতে। তারা তো এমনিতেও কিছুদিন পর মারা যাবে, তাই মেডিসিনে ঠিকঠাক কাজ না হলেও খুব একটা যাবে আসবে না। তাছাড়া কোনো সাইড ইফেক্ট ধরা পড়ারও কোনো ব্যাপার থাকবে না। তাকেও 200 প্রেসক্রিপশনের টার্গেট দেওয়া হয়েছে। 200 প্রেসক্রিপশন কমপ্লিট হলেই তাকে সুইজারল্যান্ড ট্রিপে পাঠানো হবে। তো ডক্টর সাকিনের টার্গেটে আর মাত্র একটা প্রেসক্রিপশন বাকি, কিন্তু সেই শেষ প্রেসক্রিপশনেই বেঁধেছে ঝামেলা। এটা নিয়েই চলছে মিটিং। মিটিং রুমে আমরা একজন অটো রিক্সা ড্রাইভারকে দেখতে পাই। তার স্ত্রী ক্যান্সারের 4th স্টেজের পেশেন্ট। ডক্টর সাকিন তাকে আরএক্স ফার্মার ইনজেকশন প্রেসক্রাইব করেছে, যেটার মূল্য 2.5 লক্ষ টাকা, কিন্তু সে একই মলিকিউলের জেনেরিক মেডিসিন জাথি দিচ্ছে মাত্র 7,000 টাকায়। অটো ড্রাইভার যেহেতু একজন গরিব মানুষ, তাই এই সময় তাকে এভাবে লুটপাট করার বিষয়টা রাজীব মেনে নিতে পারেনি। রাজীব অটো ড্রাইভারের ওয়াইফকে কম মূল্যে জাথির ইনজেকশন প্রেসক্রাইব করতে বলে, কিন্তু ডক্টর সাকিন তাতে রাজি হয় না। আর রাজি হবেই বা কেন, তাকে তো টার্গেট ফিল আপ করতে হবে। এরই মাঝে অ্যালেক্স এসে অটো ড্রাইভারের ব্রেন ওয়াশ করতে শুরু করে। অ্যালেক্স তাকে বলে, আমি নিজের জন্য কিছু কিনতে গেলে সবচেয়ে খুঁজে খুঁজে সস্তা জিনিস কেনার চেষ্টা করি, কিন্তু আমার পরিবারের কারো কোনো অসুখ হলে আমি কিন্তু টাকার চিন্তা করি না, বেস্ট হসপিটালে নিয়ে যাই এবং বেস্ট ডক্টর দেখাই। এখন আপনি টাকার চিন্তা করবেন নাকি আপনার ওয়াইফের ভালো ট্রিটমেন্ট করাবেন সেটা আপনি ভেবে দেখুন। এসব শুনে অটো ড্রাইভার বলে, যত দামে ইঞ্জেকশনই হোক না কেন আমার কোনো আপত্তি নেই, আমি দরকার হয় আমার অটোরিকশা বিক্রি করে দেব, দরকার পড়লে বাড়ি ঘরও বিক্রি করে দেব, তবু আমার ওয়াইফকে বাঁচান। এসব শুনে হসপিটালের ম্যানেজার বলে, পেশেন্টের পরিবারের যেহেতু দামি মেডিসিন নিয়ে কোনো আপত্তি নেই, তাহলে তার কোনো ঝামেলাই থাকলো না। এতে রাজীব অনেক হতাশ হয়। অ্যালেক্স তখন ঠাট্টা করে বলে, কিছু মাইন্ড করবেন না ডক্টর, এটা আমাদের বিজনেস পলিসি। এরপর সেখান থেকে বের হয়ে অ্যালেক্স বিনোদকে বলে, এখন থেকে প্রতি সপ্তাহে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে গিয়ে চেক করবে কোন ডক্টর কোন মেডিসিন প্রেসক্রাইব করছেন। অ্যালেক্স তাকে সবার আগে গাইনি ওয়ার্ডে চেক করতে বলে। বিনোদ গাইনি ওয়ার্ডে গেলে জানকী নামের একজন গাইনি ডক্টরের সঙ্গে তার পরিচয় হয়। ডক্টর জানকীর বিহেভিয়ার অনেক ভালো লাগে বিনোদের। এরপর বিনোদ সার্ভে করার জন্য কিছু মেডিকেল স্টোরে যায়। এই স্টোরগুলোতে আরএক্স ফার্মার মেডিসিন সাপ্লাই করা হয়েছিল। বিনোদ জানার চেষ্টা করে যে সেগুলো বিক্রি হয়েছে কিনা। বেশিরভাগ দোকান মালিকই বিরক্তি দেখিয়ে অ্যালেক্সকে পরে আসতে বলে, আর একজন তো মেডিসিনগুলো ফেরতই দিয়ে দেয় বিনোদের কাছে, কারণ এই কোম্পানির মেডিসিন একটাও বিক্রি হয়নি। বিনোদ কার্টুনগুলো নিয়ে অ্যালেক্সের কাছে যায়। অ্যালেক্স বিরক্ত হয়ে বলে, তোমাকে সার্ভে করতে পাঠিয়েছিলাম আর তুমি প্রোডাক্ট ফেরত নিয়ে চলে এসেছো, এর থেকে লজ্জার আর কি হতে পারে। এরপর অ্যালেক্স বিনোদকে নিয়ে শ্রীনিবাস নামের একজন ডক্টরের কাছে যায়। অ্যালেক্স জানায় এই ডক্টর শহরের সবচেয়ে বিরক্তিকর ডক্টর। তবে বিনোদ কনফিডেন্সের সঙ্গে বলে যে যতই বিরক্তিকর হোক আমি ওনাকে ঠিক ইমপ্রেস করে ছাড়ব। তো এরপর বিনোদ শ্রীনিবাসের কাছে গিয়ে নিজের কোম্পানির মেডিসিনের প্রশংসা করে বলে, এই মেডিসিন প্রেসক্রাইব না করলে আপনি ভুল করবেন। এমন কথা শুনে শ্রীনিবাস রেগে গিয়ে বলে, আমার কি করা উচিত আর করা উচিত না সেটা তোমার কাছে শিখতে হবে। ডক্টর শ্রীনিবাস ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় বিনোদকে। বাইরে অপেক্ষারত পেশেন্টরা তখন এই দৃশ্য দেখে খুশি হয়ে বলে, একদম ঠিক হয়েছে, আপনাদের জন্য আমাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এই ঘটনার পর বিনোদের অনেক মন খারাপ হয়। অ্যালেক্স তাকে বুঝিয়ে বলে, আরে এটা কোনো ব্যাপার না, আমাদেরকে একটু টেকনিক্যালি সবকিছু হ্যান্ডেল করতে হবে। অ্যালেক্স আরও বলে, এই সেক্টরে উন্নতি করতে হলে মার্কেটে ঢুকে নিজের সেল বাড়ানোর চেষ্টা করতে হবে। যার সেলের পরিমাণ বেশি এই সেক্টরে সেই রাজা।
অ্যালেক্সের কাছ থেকে সবকিছু বুঝে নিয়ে যখন সে রুমে ফিরছিল তখনই সে দেখতে পায় একটা মেডিকেল স্টোরে দাউ দাউ করে আগুন জ্বলছে। দূরে বসে এই দৃশ্য দেখছিল ডক্টর রাজীব। এটা তারই কোম্পানি জাথির একটা মেডিকেল স্টোর ছিল। প্রথমে হায়দ্রাবাদের স্টোর ম্যানেজারকে গুলি করে হত্যা করা হলো, আর এখন ইন্দোরের এই স্টোরে আগুন লেগেছে। ডক্টর রাজীব বুঝতে পারে তাকে দমিয়ে দেওয়ার জন্য এসব করা হচ্ছে, তবুও সে কোনো রকম রিয়াক্ট করে না। এক সপ্তাহ পর অ্যালেক্স আরএক্স ফার্মা কোম্পানির কেরালা টিমের মার্কেটিং এক্সিকিউটিভদের নিয়ে একটা মিটিং করে। সেখানে সে জানায় এই সপ্তাহে কেরালা টিমের নতুন এক্সিকিউটিভরা কে কত পার্সেন্ট সেল করতে পেরেছে। সবাই মোটামুটি বেশ ভালোই সেল করতে পেরেছে। শুধুমাত্র বিনোদের খাতায় মাইনাস মার্কিং ছিল, কারণ সে কোনো সেল তো করেইনি, উল্টো মেডিকেল স্টোর থেকে মেডিসিন ফেরত নিয়ে এসেছে। অ্যালেক্স সবার সামনে বিনোদকে অপমান করে বলে এই প্রথম কোনো এক্সিকিউটিভ সেলস মার্কেট বাড়ানোর বদলে উল্টো ডাউন করে ফেলেছে। এরপর অ্যালেক্স জানায় তাদের কোম্পানি একটা নতুন মেডিসিন লঞ্চ করেছে। এর নাম কাইডক্সিন। এটা মূলত প্রেগনেন্ট মহিলাদের জন্য। অ্যালেক্স বলে সবাইকে 5 জন করে গাইনোকোলজিস্ট রিক্রুট করতে হবে, যারা এই মেডিসিন সম্পর্কে স্টাডি করতে হেল্প করতে পারবে। শুধু তাই নয়, গাইনোকোলজিস্টদেরকে রাজি করাতে হবে যেন তারা অন্তত 200 জন পেশেন্টকে এই কাইডক্সিন প্রেসক্রাইব করে। অ্যালেক্স পুরো টিমকে উদ্দেশ্য করে বলে এই নতুন মেডিসিন সেলিং এর ক্ষেত্রে কেরালা টিমকেই নাম্বার 1 পজিশনে থাকতে হবে। মিটিং শেষে বিনোদ লজে ফিরছিল। ওই সময় একটা মেডিকেল স্টোর থেকে তার কাছে কল আসে। বিনোদের রেখে আসা মেডিসিনের একটা বড় অর্ডার এসেছে। অনেক রাত হওয়ায় ওই মুহূর্তে স্টোরে কোনো ডেলিভারি বয় নেই, তাই অর্ডারটা ক্যান্সেলও হয়ে যেতে পারে। এই কথা শুনে বিনোদ নিজেই মেডিসিনগুলো হসপিটালে ডেলিভারি করতে যায়। প্রথমবার বিনোদের টার্গেট করা মেডিসিন বিক্রি হয়েছে। বিনোদ এতে খুব খুশি হয়ে যায়, কিন্তু নার্স জানায় যে হঠাৎ করে পেশেন্টের হার্ট অ্যাটাক হয়ে গেছে। সবসময় যেই ব্র্যান্ডের মেডিসিন ইউজ করা হয় সেটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তাই বাধ্য হয়েই ডক্টর বিনোদের কোম্পানির মেডিসিন প্রেসক্রাইব করেছে। বিনোদ মন খারাপ করে হসপিটাল থেকে বেরিয়ে যায়। এরপর সে তার বন্ধু ডেভিসের সঙ্গে দেখা করে। ডেভিসও তার মতো একজন মার্কেটিং এক্সিকিউটিভ। বিনোদ খুব আফসোস করে ডেভিসকে বলে আমাদের বিজনেসটা অদ্ভুত, অন্যের উপর নির্ভর করে টিকে থাকতে হয়। ডেভিস বলে তুমি ঠিকঠাক কাজ করতে না পারলে তো অন্য কেউ তোমার জায়গা দখল করে নেবে। তোমার কোম্পানি বেছে বেছে চালাক ডাক্তারদেরকে টার্গেট করে, তাই তোমাদের ওদের থেকেও বেশি চালাক হতে হবে। বিনোদ বলে ম্যানেজারের মতে আমি আসার পর নাকি কোম্পানির মার্কেট ডাউন হয়ে গেছে। ডেভিস বলে তোমার কোম্পানি তোমাকে মূল্যায়ন করছে না, কিন্তু এই হসপিটালের ডক্টররা তোমার স্ট্রাগল দেখেছে, একজন তোমার সঙ্গে দেখাও করতে চেয়েছে। ডেভিস তখন জাথির একটা কার্ড বিনোদকে দিয়ে ডক্টর রাজীবের সঙ্গে দেখা করতে বলে। এরই মাঝে অ্যালেক্স কল করে বিনোদকে। অ্যালেক্স তাকে রাগারাগি করে বলে এখন পর্যন্ত কোনো ভালো সেল করতে পারোনি। কার্ডক্সিন নতুন লঞ্চ হয়েছে, এটা নিয়ে যেন তোমার ভালো অ্যাকশন দেখতে পাই। বিনোদ জানায় সে ঠিকভাবে কাজ করবে। পরদিন সকাল হতেই বিনোদ কাজে লেগে পড়ে। মিনিমাম 5 জন ডক্টরকে কাইডক্সিনের জন্য রিক্রুট করতে হবে। বিনোদ প্রথমে টার্গেট করে ডক্টর জানকিকে। সে হসপিটালে গিয়ে ডক্টর জানকির সঙ্গে সরাসরি কথা বলে। সে জানকিকে সমস্ত ডিটেলস জানায়, কিন্তু জানকি বলে আপনাদের মেডিসিনের স্টাডি টাইটেলটাই তো অদ্ভুত, এটা কিভাবে স্টাডি হয়। বিনোদ বলে আপনি টাইটেল বাদ দিন, কয়েকজন পেশেন্টকে এটা প্রেসক্রাইব করুন। পেশেন্টদের উপকার হলে তো আর আপনার কোনো প্রবলেম নেই। বিনোদ তাকে রিকোয়েস্ট করে বলে আপনি কাজটা করলে আমার অনেক উপকার হবে। জানকি তখন মুচকি হাসে। জানকির অ্যাসিস্ট্যান্ট নার্স সাবিত্রী ওই মুহূর্তে প্রেগনেন্ট, তাই জানকি সাবিত্রীকে জিজ্ঞেস করে সে এই মেডিসিন ট্রাই করবে কিনা। সাবিত্রী ট্রাই করতে রাজি হয়ে যায়। সাবিত্রী ছিল বিনোদের প্রথম কাস্টমার, তাই সে খুশি হয়ে সাবিত্রীকে কাইডক্সিনের 2টো ফাইল গিফট করে। এখন যেহেতু জানকি এই মেডিসিনের জন্য স্টাডি করতে রাজি হয়েছে, তাই সে পেশেন্টের লিস্ট করে দেয়। ফার্স্ট পেশেন্ট হিসেবে সাবিত্রীর নাম লেখা হয়। এরপর বিনোদ আরও কয়েকজন ডক্টরের সঙ্গে কথা বলে তাদেরকেও রাজি করিয়ে ফেলে। সে বিভিন্নভাবে ডক্টরদেরকে ইমপ্রেস করার চেষ্টা করে যেন তারা বিনোদের উপর ভরসা করে কাইডক্সিন প্রেসক্রাইব করে। রেগুলার ডক্টরদের সঙ্গে দেখা করা, খোঁজ খবর নেওয়া, লুকিয়ে তাদের গাড়িতে ফুল রেখে দেওয়া, এমন অদ্ভুত সব কাজকর্ম করতে থাকে সে। এক কথায় ডক্টরদেরকে ইমপ্রেস করার কোনো সুযোগই বাদ রাখে না সে। ডক্টররাও তাতে ইমপ্রেস হয়ে প্রতিনিয়ত কাইডক্সিন প্রেসক্রাইব করে যাচ্ছিল। কিন্তু বিনোদ এতেই থেমে থাকে না। সে প্রেগনেন্ট মহিলাদের কাউন্সেলিং করে যেন কাইডক্সিনের ওপর তারা ভরসা করে। এসবের পাশাপাশি সে রাস্তাঘাটে প্রেগনেন্ট মহিলাদেরকে ফলো করতে শুরু করে। কোনো প্রেগনেন্ট মহিলা দেখলেই সে তার পেছন পেছন হসপিটালে গিয়ে সেই ডক্টরকে রাজি করায় কাইডক্সিন প্রেসক্রাইব করার জন্য। এইভাবে কঠোর পরিশ্রম করার কারণে বিনোদ তার টার্গেটের কয়েকগুণ বেশি সেল করে ফেলে। পুরো কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভদের মধ্যে সে ফার্স্ট পজিশনে চলে যায়। কোম্পানি বিনোদের উপর খুশি হয়ে তাকে একটা প্রাইভেট কার গিফট করে। সেই সাথে কেরালা অফিসে বিনোদের জন্য একটা স্পেশাল পার্টিও দেয়। আর সেই সাথে কোম্পানির পক্ষ থেকে অ্যাওয়ার্ড ফাংশনেরও আয়োজন করা হয়। আর এবার অ্যাওয়ার্ড পাবে বিনোদ। বিনোদের এমন সাকসেসে তার কলিগরাও ভীষণ খুশি হয়। সবাই বিনোদকে অভিনন্দন জানায়। তখনই অ্যালেক্স এসে বলে তুমি আমার টিমের প্রথম মেম্বার যে কিনা ন্যাশনাল লেভেলে যেতে পেরেছে। তোমার উপর আজ আমার গর্ব হচ্ছে। সবই তো করে ফেলেছ, শুধু একটা কাজ বাকি।
ডক্টর শ্রীনিবাসকে রাজি করতে পারোনি। তবে চিন্তা করো না, তাকে খুশি করার উপায়ও আমি পেয়ে গেছি। অ্যালেক্স ডক্টর শ্রীনিবাসের জন্য একজন কলগাল হায়ার করে, আর এতে শ্রীনিবাসও ভীষণ খুশি হয়ে যায়। এরপর অ্যালেক্স বলে, দেখলে তো কাকে কিভাবে খুশি করতে হয়। এভাবে কাজ করে গেলে তুমি 1 বছরের মধ্যে আমার পজিশনে চলে আসবে। এরপর বিনোদ আবারও পার্টিতে ফিরে যায়। কিছুক্ষণ পর শুরু হয় অ্যাওয়ার্ড ফাংশন। অ্যাওয়ার্ড দিতে আসে কোম্পানির মালিক অরবিন্দ। অরবিন্দ প্রথমে সমস্ত এমপ্লয়ের প্রশংসা করেন। এরপর বিনোদের বেস্ট পারফরমেন্সের জন্য তাকে অ্যাওয়ার্ড প্রদান করেন। এরপর আমাদেরকে 2018 সালের একটা ঘটনা দেখানো হয়। মাঝখানে 10 বছর পেরিয়ে গেছে। বিনোদ নিজেই এখন মার্কেটিং ম্যানেজার। ত্রিশূর স্টেশনে আজ বিনোদ এসেছে একজন নতুন এমপ্লয়কে রিসিভ করতে। 10 বছর আগেই ঠিক এই স্টেশনেই অ্যালেক্স রিসিভ করেছিল তাকে। তো কোম্পানির নিয়ম অনুযায়ী বিনোদ প্রথমে তার নতুন এমপ্লয় মাসুদকে লাঞ্চ করায়। এরপর কোম্পানি থেকে প্রোভাইড করা লজে রেখে আসে। তারপর বিনোদ নিজের বাড়িতে ফিরে যায়। এখানে আমরা দেখতে পাই বিনোদের বিয়ে হয়ে গেছে, তার একটা মেয়েও আছে। তবে বিনোদের মেয়ে শালিনী পুরোপুরি সুস্থ নয়, তার মাঝে মাঝেই শ্বাসকষ্ট হয়, যার কারণে তাকে সব সময় ইনহেলার সাথে রাখতে হয়। বিনোদের স্ত্রী মিন্নি সংসারের কাজ এবং মেয়ের দেখাশোনা বেশ ভালোভাবেই সামলায়, তাই এসব নিয়ে বিনোদকে কোনো চিন্তাই করতে হয় না। এখানে আমরা দেখতে পাই বাড়িতে বসেও বিনোদ ফোন কলে তার এমপ্লয়ীদের সঙ্গে রাগারাগি করছে। এরই মাঝে ডক্টর জানকি বিনোদকে ফোন করে যত দ্রুত সম্ভব তার সঙ্গে দেখা করতে বলে। তাই বিনোদও ডক্টরের সঙ্গে দেখা করতে মার্ভেলাস হসপিটালে চলে যায়। হসপিটালের ভেতর ঢুকতেই বিনোদ দেখতে পায় একজন ডক্টর ডেভিসের সঙ্গে খুব খারাপ আচরণ করছে। কোনো একটা বিষয় নিয়ে ডক্টরের সঙ্গে ডেভিসের মতের অমিল হওয়াতে ডক্টর সবার সামনে ডেভিসকে খুব বাজেভাবে অপমান করে। বিনোদের বিষয়টা বেশ খারাপ লাগে, তবে ওই মুহূর্তে তার কিছুই বলার ছিল না। তাই সে চুপচাপ ডক্টর জানকির রুমে চলে যায়। জানকি সেখানে বিনোদকে বলে, আমাদের হসপিটালে দিন দিন অল্প বয়সী ডায়াবেটিক পেশেন্টদের ভিড় বাড়ছে। যে শিশুগুলো ডায়াবেটিস নিয়ে এই হসপিটালে আসছে তার বেশিরভাগেরই জন্ম হয়েছে এই হসপিটালে। তাদের মায়েরা প্রেগন্যান্সির সময় এই হসপিটালেই ট্রিটমেন্ট নিয়েছিল, অর্থাৎ ওরা সবাই ডক্টর জানকির পেশেন্ট। প্রত্যেকটা প্রেগনেন্ট মহিলাকে ওই সময় কাইডক্সিন দেওয়া হয়েছিল। ডক্টর জানকির রিসার্চ অনুযায়ী প্রেগন্যান্সিতে যে মাদেরকে কাইডক্সিন দেওয়া হয়েছিল পরবর্তীতে তাদের সন্তানদেরই ডায়াবেটিস হয়েছে। এরপর জানকি বিনোদকে রুমের বাইরে নিয়ে যায়। হসপিটালের মাঠে ডায়াবেটিসে আক্রান্ত বাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রাম করা হচ্ছে। মাঠে অসংখ্য বাচ্চা ছিল। বাচ্চাদের সংখ্যা দেখে বিনোদ হতবাক হয়ে যায়। তার সাপ্লাই করা একটা মেডিসিনের কারণে এতগুলো বাচ্চা এখন অসুস্থ। এরপর জানকি বিনোদকে হসপিটালের রেকর্ড রুমে নিয়ে যায়। ওরা ওই সময়কার সমস্ত প্রেগনেন্ট মহিলাদের রেকর্ড খুঁজছিল যারা কাইডক্সিন সেবন করেছিল। বিনোদ জানকির কাছে জানতে চায় আর কোনো ডক্টর কি এই ব্যাপারে কোনো রিসার্চ করেছে। জানকি তখন জানায় ওয়েস্টাল হসপিটালের ডক্টর সজীবের সঙ্গে এই ব্যাপারে ডিসকাস হয়েছিল জানকির। ডক্টর সজীবের মতে আরএক্স ফার্মা বুঝতে পেরেছিল কাইডক্সিনের এত ভয়ঙ্কর সাইড ইফেক্ট আছে, তাই হঠাৎ করে তারা সাপ্লাই বন্ধ করে দিয়েছে। বিনোদ বলে, একদমই না, কাইডক্সিনের সেল পড়ে গিয়েছিল, তাই সাপ্লাই বন্ধ করা হয়েছে। 6 মাস পর প্রোডাকশন পুরোপুরি বন্ধ করা হবে। বিনোদ আরও বলে, কাইডক্সিনের সাপ্লাই বন্ধ হওয়ার কারণে বিনোদের ক্যারিয়ারেও অনেক বড় প্রভাব পড়েছে। বিনোদ মূলত তার মেইন ফোকাস রেখেছিল কাইডক্সিনের ওপর। এটার কারণেই তার ক্যারিয়ার অল্প সময়ের মধ্যেই গড়ে উঠেছিল। আবার এটার সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার কারণে তার ক্যারিয়ার মাঝপথেই থেমে যায়। বিনোদের অনেক জুনিয়র অন্য মেডিসিন নিয়ে কাজ করে বিনোদের সিনিয়র লেভেলে চলে গেছে। এসব শুনে জানকি বলে, কাইডক্সিন শুধু তোমার ক্যারিয়ার নয়, অনেক মানুষের জীবনও ধ্বংস করেছে। যাই হোক, রেকর্ড রুমে খোঁজাখুঁজি করে ওরা কাইডক্সিনের কোনো রেকর্ড পায় না। ডক্টর জানকি পুরোপুরি নিশ্চিত কাইডক্সিনের কারণে ওই বাচ্চাগুলোর ডায়াবেটিস হয়েছে। তাই সে বিনোদকে বলে তার কোম্পানিতে ইমেল করে ব্যাপারটা জানিয়ে দিতে। বিনোদ তার বস অরবিন্দ এবং লিগ্যাল হেড জেসমিনের কাছে ইমেল পাঠায়। জেসমিন রিপ্লাই করে জানিয়েছে 4 দিনের মধ্যেই আরএক্স ফার্মা আরেকটা নতুন মেডিসিন লঞ্চ করতে যাচ্ছে। ওই দিনই ওরা বিনোদের সঙ্গে কাইডক্সিনের ব্যাপারটা নিয়েও আলোচনা করবে। কথাটা শুনে জানকি বিরক্ত হয়ে বলে, একটা মেডিসিন এতগুলো মানুষের জীবন নষ্ট করে দিল, তাতেও হয়নি, আবার নতুন মেডিসিন লঞ্চ করতে যাচ্ছে। বিনোদ বলে, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। আরএক্স ফার্মা জেনে বুঝে এরকম বিপজ্জনক মেডিসিন বাজারে সাপ্লাই করবে না। ডক্টর জানকি বলে, সে যাই হোক না কেন, আমার প্রেসক্রাইব করা মেডিসিনের কারণে কোনো পেশেন্টের যদি সত্যি সত্যি ক্ষতি হয়ে থাকে আর এই কাজটা যদি আপনার কোম্পানি জেনে বুঝে করে থাকে, তাহলে আমি কাউকে ছাড়ব না, আমি এর শেষ দেখে নেব। আশা করি আপনি এই ব্যাপারটাতে আমাকে সাপোর্ট করবেন। বিনোদ জানায় সে অবশ্যই সাপোর্ট করবে। 4 দিন পর আরএক্স ফার্মার নতুন মেডিসিন লঞ্চিংয়ের প্রোগ্রাম শুরু হয়। বিনোদও সেই প্রোগ্রামে যায়। নতুন মেডিসিন লঞ্চ করে অরবিন্দ। এবারের মেডিসিন সরাসরি বাচ্চাদের জন্যই। বাচ্চাদের ঠান্ডাজনিত সমস্যার সমাধান হিসেবে আরএক্স ফার্মা তৈরি করেছে তাদের নতুন মেডিসিন কিডশোর। বিনোদ প্রোগ্রামে বসে বসে সবার স্পিচ শুনছিল, কিন্তু তার মাথার মধ্যে ঘুরছিল ডায়াবেটিসে আক্রান্ত ছোট্ট বাচ্চাগুলোর কথা। হয়তো এই কোম্পানির কারণেই আজ তাদের এই অবস্থা। এসব ভাবতে ভাবতে বিনোদ নতুন মেডিসিন কিডশিওরের ড্রাগ ইনসার্টটা ভালোভাবে দেখে নেয়।
এর কিছুক্ষণ পর জেসমিন বিনোদকে কল করে পার্সোনালি তার সঙ্গে দেখা করতে বলে। বিনোদ তার সঙ্গে দেখা করতে গেলে জেসমিন তাকে জানায় যে সে বিনোদকে একটা গুড নিউজ দেওয়ার জন্য ডেকেছে। কোম্পানি বিনোদের প্রমোশন করে দিয়েছে। আজ থেকে বিনোদ সাউথ জোনের হেড অফ সেল। কিন্তু নিজের প্রমোশনের নিউজ শুনেও বিনোদ তেমন খুশি হতে পারে না। এরপর বিনোদ অরবিন্দের সঙ্গে কথা বলতে যায়। বিনোদ তাকে কাইরক্সিনের ব্যাপারে জিজ্ঞেস করে। অরবিন্দ বলে, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমরা ব্যাপারটা সামলে নেব। বিনোদ জিজ্ঞেস করে, কাইরক্সিনের কারণে বাচ্চাদের ডায়াবেটিস হয়েছে, এটা কি সত্যি কিনা? অরবিন্দ বলে, হ্যাঁ, এই কারণেই তো মেডিসিন সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আমাদের মেডিসিনের কারণে বাচ্চাদের ডায়াবেটিস হয়েছে, এটা কিন্তু আমাদেরই লাভ। দেখো না, এই বাচ্চাগুলোর এখন ইনসুলিনের প্রয়োজন হবে, আর আমাদের কোম্পানিতে ইনসুলিন আগে থেকেই আছে। ইনফ্যাক্ট মার্কেটে আমাদের ইনসুলিনের বেশ চাহিদাও আছে। কয়েক বছর পর এই বাচ্চাগুলো আরও বড় বড় এবং জটিল রোগে আক্রান্ত হবে। আমাদের কাছে সেসব রোগেরও মেডিসিন আছে। এটা মূলত ফার্মা কোম্পানির একটা বিজনেস মডেল। আমাদের কোম্পানির কাইরক্সিন সেবন করে প্রেগনেন্ট মহিলারা আমাদের হাজার হাজার ডায়াবেটিক পেশেন্ট উপহার দিয়েছে। এরা সবাই আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ ক্রেতা। এভাবেই তো ফার্মা কোম্পানির দুনিয়াটা চলে। এটা এমন কোনো বড় ব্যাপার না। বিনোদ জিজ্ঞেস করে, আপনি কি আগে থেকে এসব জানতেন? অরবিন্দ বলে, অবশ্যই জানতাম। রিসার্চ টিম আমাদেরকে আগে থেকে ওয়ার্নিং দিয়েছিল। কিন্তু এত কিছু ভাবলে তো আর মেডিসিন লঞ্চ করা যাবে না। এসব শুনে বিনোদ হতবাক হয়ে যায়। সে কখনো ভাবতেও পারেনি যে ফার্মা কোম্পানিগুলোর মধ্যেও এমন নোংরা খেলা চলে। সে প্রচণ্ড হতাশা নিয়ে লঞ্চিং প্রোগ্রাম থেকে বের হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই আরএক্স ফার্মার নতুন এক্সিকিউটিভ মাসুদ কিডশিওর পাবলিসিটি করছে। বিনোদ মাসুদকে একজন ডক্টরের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর মাসুদ প্রথম দিনই ডক্টরকে 200 প্রেসক্রিপশনের জন্য রাজি করিয়ে ফেলে। মাসুদ ভালোভাবেই জানে কিভাবে মার্কেটিং করতে হয়। যাই হোক, এসবের মাঝে বিনোদের কাছে ডক্টর জানকির কল আসে। সে বিনোদের সঙ্গে একবার দেখা করতে চায়। তাই বিনোদ মাসুদকে বলে একাই বাকি ডক্টরদের সঙ্গে গিয়ে কথা বলতে। এরপর সে ডক্টর জানকির সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যাওয়ার পথে আরএক্স ফার্মার ব্র্যান্ড ম্যানেজারের কল আসে বিনোদের কাছে। অতীতে একটা সময় ব্র্যান্ড ম্যানেজার আর বিনোদের বেশ ভালো সম্পর্ক ছিল। সে বেসিক্যালি বিনোদের বন্ধুই ছিল। কিন্তু মেয়েটা ছিল সিনিয়র পজিশনে, আর বিনোদ ছিল সামান্য মার্কেটিং এক্সিকিউটিভ। এই কারণে তাদের সম্পর্কটা বেশি দিন টেকেনি। আর আজ অনেকদিন পর কল করায় বিনোদ মেয়েটার কাছে তার কারণ জানতে চায়। মেয়েটা তার সঙ্গে একবার দেখা করতে চায়। বিনোদ তাকে জানিয়ে দেয় সে পরশু দেখা করতে পারবে। এখানে আমরা দেখতে পাই ব্র্যান্ড ম্যানেজারকে কল করতে বলেছিল জেসমিন। অর্থাৎ জেসমিন বিনোদকে নিয়ে কিছু একটা প্ল্যান করছে। এদিকে বিনোদ জানকির দেওয়া অ্যাড্রেসে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে এই বাড়িটা সেই নার্স সাবিত্রীর, যে কিনা বিনোদের প্রথম কাস্টমার ছিল। জানকি বিনোদকে সাবিত্রীর ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সাবিত্রীর ছেলে কেসু ডায়াবেটিসের কারণে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সে এতটাই অসুস্থ যে মাঠে খেলতে গেলেও সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু কেসুর স্বপ্ন সে একজন বড় ক্রিকেটার হবে। কাইরক্সিনের মারাত্মক প্রভাবের কারণে তার এই স্বপ্নটা হয়তো কখনো পূরণ হবে না। সাবিত্রী বলে, যারা এই মেডিসিনটা তৈরি করেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। এর জন্য যা যা করা প্রয়োজন আমি করব। যেখানে যেখানে যাওয়া প্রয়োজন আমি যাব। ডক্টর জানকি বিনোদকে জানায় সাবিত্রী প্রাথমিকভাবে কাইরক্সিনের বিরুদ্ধে একটা কমপ্লেন ফাইল করেছেন। এই ব্যাপারটা নিয়ে সামনের সপ্তাহে একটা প্রেস মিটিং করা হবে। জানকি বিনোদকে এসব ব্যাপারে বলাতে সাবিত্রী বাধা দেয়। সে বলে, এসব ফার্মা কোম্পানির লোকেদের একদম বিশ্বাস করবেন না। এরা মানুষের জীবন নিয়ে খেলতে পারে। তখন জানকি সাবিত্রীকে আশ্বস্ত করে বলে, একদম চিন্তা করো না, বিনোদ আমাদের সাথেই আছেন। এরপর জানকি সাবিত্রীকে সাবধান করে দিয়ে বলে, তুমি যে পদক্ষেপটা নিয়েছো এরপর কিন্তু বিভিন্ন দিক থেকে তোমার উপর প্রেশার আসবে। বিভিন্ন ধরনের লোভনীয় অফার করা হবে তোমাকে। তুমি কিন্তু তোমার সিদ্ধান্ত থেকে একদম নড়বে না। সাবিত্রী বলে, ওরা যা করতে চায় ওদেরকে করতে দিন। আমি আমার লক্ষ্য থেকে কখনোই পিছপা হব না। একটা সন্তানকে পৃথিবীতে আনতে একটা মায়ের যে কতটা কষ্ট হয়, কত রকম ওষুধ খেতে হয়, এটা একটা মাই বুঝতে পারে। আর এত কিছুর পরে আমার সেই সন্তানকে যদি কষ্ট পেতে হয়, তাহলে আমার রাগ আর ক্ষোভ তো তাদেরকে সহ্য করতেই হবে। এরপর জানকি বিনোদকে নিয়ে সাবিত্রীর বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বিনোদ জানকিকে জিজ্ঞেস করে, এটা কি আপনার সাইকোলজিক্যাল মুভ ছিল? আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন যাতে আমি ইমোশনাল হয়ে যাই এবং আমার সিদ্ধান্ত পরিবর্তন না করি, তাই না? জানকি বলে, মোটেও না। আমি শুধু চাচ্ছিলাম তুমি কেসুর সঙ্গে একবার দেখা করো। আমি চাচ্ছিলাম তুমি একটু অপরাধ বোধ করো। কেসুর সাথে যা হয়েছে তার কিছুটা দায় কিন্তু তোমার ওপরেও আছে। কেসুর মতো এমন অসংখ্য বাচ্চার ভিডিও আমার ফোনে আছে। আমি তোমাকে সমস্ত ভিডিও পাঠিয়ে দেব। সুযোগ পেলে দেখে নিও। আর এই ভিডিওগুলো প্রেস মিটিংয়েও দেখানো হবে। বিনোদ জানায়, ডকুমেন্ট কালেক্ট করার জন্য সে পুরনো বস অ্যালেক্সের সঙ্গে দেখা করতে যাচ্ছে। যদিও অ্যালেক্স এখন আর ওই কোম্পানিতে চাকরি করে না, সে এখন অন্য বিজনেস করে। তবে কাইরক্সিনের ব্যাপারে তার কাছে ইনফরমেশন থাকতে পারে। জানকি বলে, যা করার দ্রুত করো। যেভাবেই হোক আমাদেরকে এই লড়াইটা জিততেই হবে। এরপর বিনোদ অ্যালেক্সের সঙ্গে দেখা করতে একটা হোটেলে চলে যায়। এই হোটেলে প্রথমবার অ্যালেক্স বিনোদকে লাঞ্চ করিয়েছিল। বিনোদ পুরনো দিনের স্মৃতিচারণ করে। অ্যালেক্স বিনোদকে জিজ্ঞেস করে,
কোম্পানিতে কি এখনো আগের মতোই ওই নিয়মটা আছে? ম্যানেজার নতুন এমপ্লয়কে রিসিভ করবে? বিনোদ বলে, সবকিছু আগের মতোই আছে। এরপর বিনোদ কাইরক্সিনের ব্যাপারে জানতে চাইলে অ্যালেক্স বলে, ওই সময় আমাদের সেলসটা সম্পূর্ণ অরবিন্দের কন্ট্রোলে ছিল। হঠাৎ করেই একদিন তার কাছে ইমেল এসেছিল কাইরক্সিন আর বিক্রি করা যাবে না। বিনোদ জিজ্ঞেস করে, কাইরক্সিনের প্রোডাকশন বন্ধ করার সময় কি কিছু মেনশন করা হয়েছিল? এটার সাইড ইফেক্ট আছে কিনা? অ্যালেক্স জিজ্ঞেস করে, সেরকম কিছুই মেনশন করা ছিল না। আর থাকলে ওই সময় আমি এই বিষয়গুলোতে খুব একটা পাত্তা দিতাম না। ফার্মা কোম্পানিতে এগুলো খুব নর্মাল ব্যাপার। একটা মেডিসিন বন্ধ হলে আর একটা নতুন মেডিসিন লঞ্চ হয়। আর তাছাড়া ওই সময় আমি জব ছেড়ে দেওয়ারই প্ল্যান করছি, তাই এই ব্যাপারটা নিয়ে আমি খুব একটা গুরুত্ব দেইনি। বিনোদ জিজ্ঞেস করে, আপনার কাছে কি কোনো ডকুমেন্টস নেই? অ্যালেক্স বলে, সামান্য কিছু ডকুমেন্টস আমার বাড়িতে পড়েছিল, আমি কখনো ভাবিনি এসব কাজে লাগবে। অ্যালেক্স ওই ডকুমেন্টগুলো বিনোদের হাতে দেয়। এরপর বিনোদ অ্যালেক্সের কাছে তার পরিবারের ব্যাপারে জানতে চায়। অ্যালেক্স তখন মন খারাপ করে বলে, আমার ছেলের ক্যান্সার ধরা পড়েছে, এখন 4th স্টেজে আছে। এরপর সে আবারও বলে, তোমার ওই অটোরিকশা ড্রাইভারের কথা মনে আছে, যার স্ত্রীর 4th স্টেজ ক্যান্সার ছিল? আমি তাকে ভুলভাল বুঝিয়ে দামি ইনজেকশন কেনার জন্য রাজি করিয়েছিলাম। অ্যালেক্স আসলে এখন মনে মনে তীব্র অনুশোচনায় ভুগছে। সে ভাবছে হয়তো ওই গরিব অটোরিকশাওয়ালাকে বিপদে ফেলার কারণে সৃষ্টিকর্তা তাকে শাস্তিস্বরূপ তার সন্তানকেও ওই একই রোগ দিয়েছে। তখন অ্যালেক্স বলে, এখনও ওই ড্রাইভারের চেহারা আমার চোখের সামনে ভাসে। ওই ড্রাইভারের সাথে আমরা কি নোংরা একটা গেম খেলেছিলাম। আমি তো ভুল করে ফেলেছি, আর তার প্রায়শ্চিত্ত আমাকে করতে হচ্ছে, কিন্তু তুমি ওই ঘাতক কোম্পানিকে কিন্তু ছেড়ে দিও না। এরই মাঝে ডক্টর জানকি সমস্ত বাচ্চাদের ভিডিও বিনোদের কাছে পাঠিয়ে দেয়। অ্যালেক্সের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে বিনোদ ওই বাচ্চাদের ভিডিওগুলো দেখতে থাকে। বাচ্চাগুলোর অবস্থা দেখে বিনোদ অনেক ডিপ্রেশনে পড়ে যায়। রাতের বেলা সে ঠিকমতো ঘুমাতেও পারে না। স্বপ্নে ওই বাচ্চাগুলোকে দেখতে পায় সে। এক রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেলে বিনোদ ভাবে তার মেয়েরও আবার ডায়াবেটিস নেই তো। সে এক মুহূর্ত অপেক্ষা না করে ওই মাঝ রাতেই তার মেয়ের ডায়াবেটিস চেক করে। সৌভাগ্যক্রমে তার মেয়ের শরীরে এই রোগটা নেই। বিনোদ তাতে কিছুটা স্বস্তি পায়, কিন্তু এই বাচ্চাগুলোর কথা সে কোনোভাবেই ভুলতে পারছিল না। পরদিন জেসমিন বিনোদকে কল করে বলে, তুমি চিন্তা করো না, টাকা দিয়ে কাইরক্সিনের ব্যাপারটা আমরা ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করে ফেলেছি। টাকা জায়গা মতো পৌঁছে গেছে। তুমি শুধু হসপিটালগুলোতে গিয়ে কাইরক্সিনের ফাইলগুলো কালেক্ট করে নিয়ে আসবে। এরপর সবগুলো ফাইল নিয়ে মুম্বাইতে আমাদের সঙ্গে দেখা করবে। তো জেসমিনের কথা মতো বিনোদ বিভিন্ন হসপিটাল থেকে সমস্ত ফাইলগুলো কালেক্ট করে নেয়। এরপর ফাইলগুলো একটা লাগেজে ভরে বিনোদ এয়ারপোর্টে চলে যায়। তাদের মুম্বাইয়ের অফিসে জেসমিন বিনোদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু বিনোদ ওই ফাইলগুলো জেসমিনের কাছে না নিয়ে গিয়ে চলে যায় রাজীবের কাছে। ডক্টর রাজীব তখন বুঝতে পারে বিনোদ ফাইনালি তাদের গ্রুপে জয়েন করছে। সে খুব খুশি হয় আর বিনোদকে ওয়েলকাম জানায়। এরপর আমাদেরকে 2008 সালের একটা দৃশ্য দেখানো হয়। জাথি ওই সময় খুব ছোট্ট একটা ফার্মেসি ছিল মাত্র, কিন্তু সেই ছোট্ট ফার্মেসিটাও মানুষের মনে এত বড় জায়গা করে নিয়েছিল যে তারা ঘন্টার পর ঘন্টা শুধু ওষুধ নেওয়ার জন্য সেখানে লাইন দিয়ে বসে থাকতো। এরই মাঝে একদিন বিনোদ রাজীবের সঙ্গে দেখা করতে আসে। আসলে রাজীবই তাকে দেখা করতে বলেছিল। তো তার জন্য অপেক্ষা করার সময় বিনোদ দেওয়ালে টানানো রাজীব আর তার বন্ধুদের ছবিগুলো খুব মনোযোগ সহকারে দেখছিল। তখনই রাজীব এসে বলে, ওই সময় আমরা কয়েকজন বন্ধু একটা ক্লাবে বসে আড্ডা দিচ্ছিলাম। তখনই কথায় কথায় সিদ্ধান্ত হয় আমরা কম দামে জেনেরিক মেডিসিনের একটা সাপ্লাই চেন খুলব। ব্যাস, আর সেখান থেকেই সূচনা হয়ে যায় জাথির। শুরু থেকে সবকিছু ভালোই চলছিল। হঠাৎ করে একদিন আমাদের হায়দ্রাবাদের আউটলেটে অ্যাটাক করা হয়, আর সেখানে একজন মানুষও মারা যায়। সেখানকার লোকাল দোকানদারদের সঙ্গে ঝগড়া বেঁধেই এই অ্যাটাক হয়েছিল। আর তার ঠিক 2 সপ্তাহ পরেই আমাদের ইন্দোরের আউটলেটে আগুন লেগে যায়। পরপর বেশ কিছু ভয়ঙ্কর ঘটনায় সবাই একটু ঘাবড়ে গিয়েছিল। অনেকে তো প্রতিষ্ঠানটা বন্ধই করে দিতে বলেছিল, কিন্তু আমি তাদেরকে বোঝাই যে এই মুহূর্তে আমরা যদি থেমে যাই তাহলে এই সাহস হয়তো আর সামনে কেউ দেখাতে পারবে না। যতই কষ্ট হোক আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। আমরা এই লড়াই চালিয়ে এসেছি, কিন্তু এখন লড়াইটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু ইয়াং এবং এনার্জেটিক মেম্বার প্রয়োজন। তো রাজীব তখন বিনোদকে তাদের টিমে জয়েন করার জন্য অফার করে। বিনোদ তখন একটু দ্বিধায় পড়ে যায়। সে রাজীবের কাছে ভাবার জন্য একটু সময় নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সিন 2018 সালে ফিরে আসে। বিনোদ ততদিনে রাজীবকে সাহায্য করতে রাজি হয়েছিল ঠিকই, তবে সে এখনো পুরোপুরি শিওর ছিল না। তার উপর আবার তার ফ্যামিলি নিয়ে দুবাই শিফট হওয়ার কথাও চলছিল। মিন্নি সেখানকার একটা ইন্ডিয়ান স্কুলে চাকরির অফার পেয়েছে, তবে রাজীব বিনোদকে নিয়ে ভীষণ কনফিডেন্ট ছিল। ওদিকে জানকি রাজীবকে বলে, শুধু লিগাল অ্যাকশন নিয়ে আরএক্স ফার্মার মতো বড় কোম্পানিকে আটকানো যাবে না, তারা ঠিকই ফাঁকফোকর খুঁজে বেরিয়ে যাবে। তাই আরএক্স ফার্মার মালিক অরবিন্দকে আমার আর সাবিত্রীর সঙ্গে প্রেস কনফারেন্সে বসতে হবে, আর সেই সাথে সেখানে ওই ওষুধ টেস্ট করা ডক্টর এবং নার্সকেও থাকতে হবে। একমাত্র মিডিয়ার সামনে এরা কাবু হবে। রাজীব তখন জানায় আরএক্স ফার্মা খুব দ্রুতই বাইরের দেশের সঙ্গে কোলাবরেট করতে যাচ্ছে, তাই এই মুহূর্তে তাদের ইমেজটা একদম ক্লিন রাখাটা খুব বেশি জরুরি।
আর এটাই রাজীবদের জন্য আরএক্সের ওপর অ্যাটাক করার সবথেকে ভালো সুযোগ। এতে তাদেরও লাভ হবে, আর অরবিন্দকেও তার অপরাধের জন্য জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। তারা নিজেদের মতো করে সব প্ল্যান সেট করে ফেলে। বিনোদও তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়, তবে সে শর্ত দেয় যে সে আগে আরএক্স থেকে রিজাইন করবে, তারপর জাতিতে জয়েন করবে। রাজীব সেটাই মেনে নেয়। এরই মাঝে বিনোদের কাছে তার এক বান্ধবীর কল আসে। সেও বিনোদের সঙ্গে আরএক্সেই চাকরি করত। সে বিনোদকে সতর্ক করে দেয় যে তার হয়তো এই কাজটা করা ঠিক হচ্ছে না। অরবিন্দ খুবই ভয়ঙ্কর একটা মানুষ, তার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করলে এর পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। কিন্তু বিনোদ তার কথায় পাত্তা দেয় না, উল্টো তাকে চ্যালেঞ্জ দেয় যে সেও দেখে নেবে অরবিন্দ কত দূর যেতে পারে। এরপর রাজীব বিনোদের কাছে জানতে চায় যে সে দুবাই কবে যাবে বলে ঠিক করেছে। বিনোদ বলে 1 সপ্তাহের মধ্যেই। এরপর রাজীব কথায় কথায় তার কাছে জানতে চায় যে সে প্রথম দিন কেন জাতিতে যুক্ত হতে রাজি হয়নি। সে কি অরবিন্দকে ভয় পাচ্ছিল, নাকি জাতি ওই সময় খুব ছোট ছিল বলে সে ভরসা করতে পারেনি? সেটা শুনে বিনোদ বলে, আসলে এমন কিছুই নয়। ওই সময় আমার মা অনেক বেশি অসুস্থ ছিল, তাকে প্রত্যেক সপ্তাহে 2 বার ডায়ালাইসিসের জন্য নিয়ে যেতে হতো। তাতে আমার অনেক টাকা খরচও হতো। এখন সেই মুহূর্তে আমার খরচ পোষানোর মতো বেতন শুধু আরএক্স কোম্পানিতেই দিত, আর কোথাও আমি এমন অফার পাইনি। তাই আমার আসলে কিছু করার ছিল না। কিন্তু এখন আমার মা বেঁচে নেই, তাই আমার কোনো পিছু টানও নেই। কথা বলতে বলতে রাজীব এটাও জানায় যে তার ওই 8 বন্ধুর মধ্যে অলরেডি 2জনকে খুন করে ফেলা হয়েছে। হয়তো সামনে আরো বড় বড় চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু শত চ্যালেঞ্জের পরেও জাতি মাথা উঁচু করে দাঁড়াতে সফল হয়েছে, আর তার এই মাথা কখনোই নিচু হবে না। এরপর রাজীব বিনোদকে নিয়ে তার টিমের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ওই টিমের লিডারের নাম ছিল কাচি, যে কিনা নকল ওষুধের রহস্য ফাঁস করার জন্য নিজের পরিচয় গোপন করে পৌঁছে গিয়েছিল বড় বড় কোম্পানির ফ্যাক্টরিতে। এই কাজ করতে গিয়ে তাকে মৃত্যুর মুখেও পড়তে হয়েছিল। এখানে আমাদেরকে 2016 সালের একটা ঘটনা দেখানো হয়। মহারাষ্ট্র বর্ডারের পাশে একটা প্রত্যন্ত গ্রামে নকল ওষুধ তৈরির কারখানা চালানো হচ্ছিল। কোনোভাবে ডক্টর রাজীব রাও সেই ব্যাপারটা জেনে যায়। তাই এই নকল ওষুধের কারখানার ব্যাপারে ভালোভাবে জানার জন্য সে একটা প্ল্যান তৈরি করে। জাতির একজন এমপ্লয় কাচি মেকানিক সেজে ওই এরিয়ায় মেকানিক শপে কিছুদিন কাজ করতে থাকে। এরপর ওই গ্রামের একজন ব্যক্তি মেশিন ঠিক করানোর জন্য লোক খুঁজতে আসে। সুযোগ বুঝে কাচি ওই ব্যক্তির সঙ্গে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের নকল ওষুধ। এসব দেখে হতবাক হয়ে যায় কাচি। এভাবেও ওষুধ তৈরি করা হয় কল্পনাও করেনি সে। কাচির শার্টের বোতামে একটা সিক্রেট ক্যামেরা লোকানো ছিল। ওই ক্যামেরায় সবকিছু রেকর্ড হচ্ছিল। কিন্তু কাচির ভাগ্য খুব একটা ভালো ছিল না। তাই যে ব্যক্তি তাকে মেশিন ঠিক করানোর জন্য নিয়ে গিয়েছিল সে ওই ক্যামেরাটা দেখে ফেলে। কাচি ধরা পড়ে যায়। এতক্ষণ ক্যামেরার সাহায্যে সবকিছু লাইভ দেখছিল ডক্টর রাজীব এবং তার টিম। কিন্তু কাচি ধরা পড়ে যাওয়ার পর ওরা ক্যামেরাটা ছিনিয়ে নেয় এবং কাচির সঙ্গে ডক্টরদের আর কোনো রকম কানেকশন থাকে না। এদিকে কাচি পালানোর চেষ্টা করলে পুরো গ্রাম তাকে ঘিরে ধরে। একটা পর্যায়ে কাচি বুঝতে পারে তার পালানোর আর কোনো জায়গা নেই। তবে ভাগ্যবশত কাচি তাদের হাত থেকে পালাতে সফল হয়, যেটা কিনা আমরা একটু আগেই দেখেছি। তো এরপর রাজীবের কথায় কাচি তাদের কাছে থাকা ওই ভিডিওগুলো বিনোদকে দেখাতে শুরু করে। বিনোদ যখন ওই নকল ওষুধ তৈরির প্রসেসগুলো দেখে তখন সে নিজেও হতবাক হয়ে যায়। এরপর বিনোদ সেখান থেকে সোজা চলে যায় তার বন্ধু ডেভিসের সঙ্গে দেখা করতে, যে কিনা এখন অন্য কোম্পানির চাকরি ছেড়ে জাথিতে জয়েন করেছে। বিনোদ তার কাছ থেকে স্যাম্পল হিসেবে জাথি ফার্মার কিছু ওষুধ নিয়ে সাবিত্রীকে দিয়ে বলে, এই ওষুধগুলো আগের বারের মতো নয়, এটা তোমার ছেলের অসুখের জন্য সত্যিই কাজ করবে। সে বাচ্চা ছেলেটার জন্য একটা ক্রিকেট ব্যাটও কিনে নিয়ে গিয়েছিল। সেটা দেখে ছেলেটা খুশি হলেও সাবিত্রী বিনোদকে তার ওষুধ আর ব্যাট দুটোই ফিরিয়ে দেয়। সে এখনো বিনোদকে ওই খারাপ ওষুধ বিক্রি করার জন্য ক্ষমা করতে পারেনি। বিনোদ এতে ইমোশনাল হয়ে সাবিত্রীকে বলে, আমার বাড়িতেও একটা অসুস্থ মেয়ে আছে, সে প্রতিনিয়ত আমাকে আমার ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তার কথাটা শুনে সাবিত্রী একটু থমকে যায়। এরপর বিনোদ ওই ওষুধ আর ব্যাটটা সেখানে রেখে চলে আসে। এদিকে জানকি যে পেশেন্টের ট্রিটমেন্ট করছিল সেই পেশেন্ট মারা যায়। আর এই খবর পাওয়া মাত্রই পেশেন্টের পরিচিতরা হসপিটালে হাঙ্গামা শুরু করে দেয়। জানকি বারবার তাদের কাছে তাদের পরিচয় জানতে চায়, কিন্তু লোকগুলো কোনোভাবেই তাদের পরিচয় বলে না। তারা শুধু জানকিকে জেরা করতে থাকে যে সে কেমন ডক্টর, যে কিনা পেশেন্টকে বাঁচাতে পারলো না, নাকি ভুয়া ডিগ্রি নিয়ে মানুষকে মারতে বসেছে তারা। জানকি তাদের এসব কথা শুনে ভীষণ রেগে যায়। তবে সে কোনো রিয়্যাক্ট করতে না করতেই ওই লোকগুলোর মধ্যে একজন জানকির ওপর উল্টো অ্যাটাক করে দেয়। সৌভাগ্যবশত বাড়াবাড়ি কিছু হওয়ার আগেই বিনোদ সেখানে পৌঁছে জানকিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, আর হসপিটাল কর্তৃপক্ষ ওই লোকগুলোর বিরুদ্ধে কড়া অ্যাকশন নেয়। তবে জানকি এই বিষয়টায় ভীষণ ঘাবড়ে গিয়েছিল। সেটা দেখে বিনোদ বলে, এই মানুষগুলো যে কেন বাস্তবতা মেনে নিতে পারে না সেটাই বুঝি না। মানুষ যখন জন্ম নিয়েছে সে তো মরবেই, এখানে ডক্টরের কি দোষ? তবে জানকির মনে তখন অন্য কিছু চলছিল। সে বিনোদকে জানায় যে ওই লোকগুলো একটা মৃত ব্যক্তিকে পেশেন্ট হিসেবে তাদের কাছে নিয়ে এসেছে। জানকি তো ওই সময় অফিস থেকে বেরিয়ে যাচ্ছিল,
তারপরেও তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র ওই পেশেন্টের ট্রিটমেন্ট করার জন্য। প্রথমে জানকি বিষয়টা আন্দাজ করতে পারেনি, তবে এখন তার মনে হচ্ছিল নিশ্চয়ই এর পেছনে তাদের বিরুদ্ধে করা কোনো ষড়যন্ত্র আছে। তা না হলে হসপিটালে এত ডক্টর থাকতে ওই লোকগুলো জানকিকেই কেন টার্গেট করবে? সে তো সামান্য একজন গাইনোকোলজিস্ট, তার থেকেও অনেক বড় বড় ডক্টর তো ওই হসপিটালে আছে। জানকির কথা শুনে বিনোদের মনেও একটু খটকা লাগে। তারা এসব নিয়ে কথা বলতে বলতেই জানকির বাড়িতে পৌঁছে যায়। সেখানে তারা দুজন বসে তাদের ফ্যামিলি নিয়ে গল্প করছিল। তখনই হঠাৎ সেখানে পুলিশ চলে আসে। জানকি প্রথমে ভেবেছিল পুলিশ হয়তো হসপিটালের এই ঘটনার কমপ্লেন নিতে এসেছে, কিন্তু ইন্সপেক্টর জানায় তারা জানকির জন্য নয়, বরং বিনোদকে অ্যারেস্ট করতে এসেছে। তার বিরুদ্ধে কোচি থানায় মামলা করা হয়েছে এবং ওয়ারেন্টও জারি করা হয়েছে। এই কথা শুনে বিনোদ হতবাক হয়ে যায়। তবে জানকি বুঝে গিয়েছিল এর পেছনেও অরবিন্দের ষড়যন্ত্র আছে। তাই সে বিনোদকে আশ্বস্ত করে যে তার চিন্তার কোনো কারণ নেই, জানকিরা ঠিকই তাকে জেল থেকে ছাড়িয়ে আনবে। বিনোদ তখন চুপচাপ পুলিশের সঙ্গে চলে যায়। এরপর আমরা দেখতে পাই একজন রিপোর্টার রাজীবের ইন্টারভিউ নিচ্ছিল। সেখানে সে রাজীবকে তার ওয়াইফ ললিতার ব্যাপারে জিজ্ঞেস করে। ললিতা একজন লয়ার ছিল, আর রাজীবের সঙ্গে তার পরিচয় হয়েছিল জাথির একটা কেস নিয়েই। কেস তো এখনো সলভ হয়নি, কিন্তু ললিতার সঙ্গে তার প্রেম হয়ে গিয়েছিল, আর তার 3 বছর পর তারা বিয়েও করে নেয়। সংসার জীবন তাদের ঠিকঠাকই চলছিল, কিন্তু বেশ কয়েক বছর পর হঠাৎ করেই ললিতার ব্রেন ক্যান্সার ধরা পড়ে। তার হার্টের কন্ডিশনও ভালো ছিল না। একদিকে রাজীব তার কেমোর ব্যবস্থা করছিল, আর অন্যদিকে তার কেসও চালাচ্ছিল। একদিন সে ললিতার সঙ্গে গল্পগুজব করে তাকে কেমো সেশনের জন্য পাঠিয়ে দিয়ে কোর্টে হিয়ারিংয়ে উপস্থিত হয়। কিন্তু যখনই তাকে কাঠগড়ায় ডাকা হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হসপিটাল থেকে তাকে মেসেজ করে জানানো হয় তার ওয়াইফ হার্ট অ্যাটাকে মারা গেছে। ওই মুহূর্তে রাজীব মন থেকে ভীষণ ভেঙে পড়ে। তবুও সে কাউকে কিচ্ছু বুঝতে না দিয়ে সাহস নিয়ে কাঠগড়ায় দাঁড়ায় এবং নিজের পয়েন্টগুলো বেশ জোরালোভাবে উপস্থাপন করে। এই কেসের জন্য সে ওই সময়কার বেস্ট উকিল অমরকে হায়ার করেছিল, যার ফি ছিল 10 লাখ টাকা। তবুও রাজীব পিছপা হয়নি, কারণ তাদের এই কেসটা জেতা অনেক বেশি জরুরি ছিল। সেই দিনের কেসটা সৌভাগ্যবশত তারা জিতেও যায়, কিন্তু এখনও আরও অনেকগুলো কেস বাকি। এসব কথা বলতে বলতে রাজীব ইমোশনাল হয়ে পড়ে। তারপর আমরা আবারও 2018 সালের ঘটনা দেখতে পাই। জানকি ওই দিন ভীষণ খুশি ছিল, কারণ তার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ এসেছে। বিজয় ওই সময় লন্ডনে একটা স্পেশাল কোর্স করতে গিয়েছিল, তাই জানকি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। সে অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তবে যাওয়ার পথে সে হঠাৎ করে কিছু একটা ভেবে ইউটার্ন নিয়ে অন্য রাস্তায় চলে যায়। সেখানে গিয়ে সে একটা বাড়ির সামনে বেশ কিছুক্ষণ দাঁড়ায়, আর তারপর চলে যায় কোর্টে। সে অলরেডি অমরের অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিয়েছিল বিনোদের কেসটা দেখার জন্য। তারপরেও যাওয়ার আগে সে একবার বিনোদের সঙ্গে দেখা করার জন্যই সেখানে যায়। বিনোদকে ছাড়ানোর পর উকিল তাদেরকে সতর্ক করে দেয় যে তারা যেন সবসময় চোখ কান খোলা রাখে। অরবিন্দের লোকেরা যে কোনো সময় আরো বড় ধরনের অ্যাটাক করতে পারে। জানকিরাও সেটার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল, তাই তারা খুব একটা রিয়াক্ট করে না। এরপর বিনোদ তার ফ্যামিলির সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়, আর যাওয়ার সময় জানকি তাদেরকে জানায় যে সে 1 সপ্তাহের জন্য লন্ডনে যাচ্ছে। ওদিকে বিনোদেরও দুবাইয়ের ফ্লাইটের আর মাত্র 2 দিন বাকি ছিল, অর্থাৎ জানকি ইন্ডিয়ায় ফেরার আগেই সে দুবাই চলে যাবে। তাই বিনোদ তাকে ফাইনাল সি অফ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়, কিন্তু সে জানতো না এই ফাইনাল সি অফই তাদের শেষ দেখা হবে। বাড়ি ফিরে তারা নিজেদের কাজ গুছিয়ে নিচ্ছিল। তার মাঝেই হঠাৎ ডেভিস বিনোদকে ফোন করে জানায় যে জানকি একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। বিনোদ তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। সে তৎক্ষণাৎ জানকির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ততক্ষণে বাড়িতে অনেক লোকের ভিড় জমে গিয়েছিল। খবরটা শোনা মাত্রই বিজয়ও তৎক্ষণাৎ ইন্ডিয়াতে ফিরে এসেছিল। জানকি তাকে একটা সারপ্রাইজ দিতে চাচ্ছিল, সেটা সে জানতো, কিন্তু সেই সারপ্রাইজটা যে এরকম হবে এটা বিজয় ভাবতেও পারেনি। এরই মাঝে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, আর সেই বৃষ্টির মধ্যেই সাবিত্রী তার ছেলেকে নিয়ে সেখানে পৌঁছে যায়। জানকির দেওয়া সাহসেই সাবিত্রী এই কেস লড়তে রাজি হয়েছিল, কিন্তু এখন তো সেই সাহস দেওয়া মানুষটাই শেষ হয়ে গেছে। এটা নিয়ে তার একটু ভয় লাগছিল। যাই হোক, সে ভেতরে গিয়ে জানকির লাশটা একবার দেখেই আবার সাথে সাথে বেরিয়ে যায়। আর তারা যখন সেখান থেকে রওনা হয় তখনই একটা কালো গাড়ি তাদেরকে ফলো করতে থাকে। ঘটনাক্রমে এই বিষয়টা বিনোদের চোখে পড়ে, আর সেটা দেখা মাত্রই সেও মাসুদকে নিয়ে রওনা হয়ে যায় তাদের পেছনে। তার এটা ভেবে ভয় লাগছিল যে এবার সাবিত্রী বা তার ছেলের কোনো ক্ষতি না হয়। তারা চুপচাপ সাবিত্রীদেরকে ফলো করে যাচ্ছিল, কিন্তু রাস্তায় হঠাৎ একটা ব্রিজের ওপর তারা একটা গাড়ি দেখতে পায়, যেটা রাস্তা ব্লক করে দাঁড়িয়েছিল। ওই গাড়িটার কারণে তারা সামনে এগোতে পারে না। বিনোদরা কিছু বুঝে ওঠার আগেই ওই গাড়ি থেকে কিছু লোক বেরিয়ে তাদের উপর অ্যাটাক করে দেয়। বিনোদ এবং মাসুদ তাদের সাথে লড়াই করার যথেষ্ট চেষ্টা করে, কিন্তু ঠিক পেরে ওঠে না। বিনোদের তুলনায় যেহেতু মাসুদ বেশ হালকা ছিল, তাই তারা মাসুদকে তুলে ব্রিজের ওপর থেকে নিচের ট্রেন লাইনের ওপর ফেলে দিয়ে যায়। বিনোদ বেচারা চোখের সামনে এসব ঘটনা দেখে একেবারে হতভম্ব হয়ে যায়।
সে দৌড়ে চলে যায় ব্রিজের নিচে মাসুদকে চেক করার জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। একটা ট্রেনে কাটা পড়ে বিনোদের সামনেই মাসুদ মারা যায়। আসলে মাসুদও গোপনে বিনোদের এই জার্নিতে তাকে সাপোর্ট করছিল, আর তাই বিনোদকে তার আরও একজন সহযোদ্ধাকে হারাতে হয়। ওদিকে বিজয়কে পুলিশরা এসে জানায় যে একটা ট্রাকের সাথে ওই দিন জানকীর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়া মাত্রই ট্রাকটা পালিয়ে যায়। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গিয়েছিল যে আশেপাশের মানুষও তেমন কিছু নোটিস করতে পারেনি, তাই পুলিশও এখন পর্যন্ত ওই ট্রাক বা ট্রাক ড্রাইভারকে খুঁজে বের করতে পারেনি। এরপর ইন্সপেক্টর বিজয়কে জিজ্ঞেস করে, আচ্ছা, এমজি রোডে কি আপনাদের কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব আছে? সেটা শুনে বিজয় একটু অবাক হয়। তখন ইন্সপেক্টর জানায় যে এয়ারপোর্টে যাওয়ার পথে এমজি রোডের দিকে জানকী ইউটার্ন নিয়েছিল। সেখানে 40 মিনিট হোল্ড করার পর সে আবার গাড়ি ঘুরিয়ে কোর্টের দিকে চলে যায়। এখন কোর্টে তো সে গিয়েছিল বিনোদের জন্য, কিন্তু ওই 40 মিনিট সে কোথায় ছিল এটাই পুলিশ বুঝে উঠতে পারছিল না। কথাটা শুনে বিজয়ের মনেও একটু খটকা লাগে, কারণ ওই এরিয়াতে তাদের পরিচিত কেউ থাকার কথা নয়। তাই সে নিজেই ওই এলাকায় গিয়ে জানকীর ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর একটা চায়ের দোকানদার তাকে দেখিয়ে দেয় জানকী ওই দিন কোথায় গিয়েছিল। সেটা আসলে কোনো বাড়ি নয়, বরং একটা লকার রুম ছিল। সেখান থেকে বিজয় রাজীবের নামের একটা এনভেলপ খুঁজে পায়, আর সেটা রাজীবের কাছে এনে দেয়। সেখানে কাইডক্সিন ড্রাগের ব্যাপারে অনেক ইনফরমেশন ছিল, যেগুলো জানকী, সাবিত্রী এবং অন্যান্যদের কাছ থেকে জোগাড় করেছে। জানকীর হাতের লেখাটা অদ্ভুত সুন্দর ছিল। একজন ডক্টরের এমন সুন্দর হাতের লেখা হওয়াতে সবাই তার অনেক প্রশংসা করত। বিজয় যেহেতু তার ক্লাসমেট ছিল, তাই এনভেলপের ওপর জানবীর ওই হ্যান্ডরাইটিং দেখে বেচারা ইমোশনাল হয়ে পড়ে। বাড়ি ফিরেও সে জানকীর কথা ভেবে হাউমাউ করে কাঁদতে থাকে। এদিকে মাসুদের মৃত্যুতে বিনোদের ওই বান্ধবীও বেশ চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ সেও তো লুকিয়ে লুকিয়ে বিনোদকে সাহায্য করত, তাকে সতর্ক করত। হয়তো সেও মনে মনে ওই কোম্পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, কিন্তু তখনই তার একজন কলিগ এসে তাকে সতর্ক করে দেয় যে তার মাথা থেকে এই চিন্তাটা ঝেড়ে ফেলা উচিত, কারণ যা দেখা যাচ্ছে তাতে তো স্পষ্ট যে এই কোম্পানি ছাড়লেই সে বিশ্বাসঘাতক হয়ে যাবে আর তাকে মরতে হবে। এরই মাঝে বিনোদের পরিবার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আজই তাদের ফ্লাইট, কিন্তু মিন্নি আর বাচ্চা চলে গেলেও বিনোদের মন এই অবস্থায় দেশ ছেড়ে যেতে সায় দেয় না। সে আবারও ফিরে আসে রাজীবের কাছে। তাকে দেখে রাজীব একটু অবাক হয়। সে বিনোদকে বোঝায় যে তার ফ্যামিলির সঙ্গে চলে যাওয়া উচিত ছিল, এখানে থাকলে তাকেও বিপদের মুখে পড়তে হবে। তখন তার পরিবারের কি হবে? সেটা শুনে বিনোদ বলে, যারা মারা গেছে তাদেরও তো পরিবার ছিল। মাসুদের মা তো ছেলের শোকে প্রায় পাগলই হয়ে গেছে, আর যে বাবা মা নিজেদের সন্তানের জীবন বাঁচানোর জন্য রাত দিন ছুটে বেড়াচ্ছে, তাদের কথা না হয় নাই বা বললাম, এদের কষ্টের কাছে আমার চিন্তাটা নিতান্তই সামান্য। আমি এতটা স্বার্থপর হতে পারবো না। সেটা শুনে রাজীব বেশ খুশি হয়। এরপর থেকে বিনোদ পুরো দমে জাথির হয়ে কাজ করতে শুরু করে। সে খুব ভালো করে জানতো কাজটা মোটেও সহজ হবে না, কিন্তু সত্যি বলতে সেলসম্যানের কাজ করে টিকে থাকাটা এমনিতেও সহজ নয়। তাদেরকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করারই ট্রেনিং দেওয়া হয়। ফ্যামিলি প্রেশার, বাইরে হাজারো ডক্টরদের প্রেশার, অন্য কোম্পানির সাথে লড়াই, আর সবশেষে অফিস পলিটিক্স, বস আর টার্গেটের প্রেশার। এত কিছু সামলেও যেহেতু বিনোদ এই ফিল্ডে এতদিন টিকে থাকতে পেরেছে, তাই এখন আর সে কোনো চ্যালেঞ্জকে ভয় পায় না। তবে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়াও যাবে না, তাই সে ঠান্ডা মাথায় প্ল্যানিং করতে শুরু করে। প্রথমেই তারা সবাই মিলে একটা প্রেস কনফারেন্সের আয়োজন করে। সেখানে তারা জানকীর মৃত্যুর কারণ রিভিল করে। আপাত দৃষ্টিতে এটা একটা অ্যাক্সিডেন্ট মনে হলেও এটা ছিল একটা মার্ডার, আর তাই তারা মিডিয়ার সামনে জানিয়ে দেয় যে তারা এই ষড়যন্ত্রের গভীরে পৌঁছাবে এবং তাদের উদ্দেশ্য সফল করবেই। এই প্রেস কনফারেন্সের ব্যাপারে জানার পর অরবিন্দের লয়ার জেসমিন দ্রুত গিয়ে অরবিন্দকে বিষয়টা জানায়, তবে অরবিন্দ সেসবে পাত্তা দেয় না। তখন জেসমিন বলে, এবার তোমার অন্তত পাত্তা দেওয়া উচিত, কারণ রাজীবকে এবার বিনোদ সহ জানকী এবং মাসুদের পরিবারও সাপোর্ট করছে। কেরালায় এটার একটা স্পেশাল হিয়ারিংও আছে, সেখানে তোমাকে ফিজিক্যালি পৌঁছাতে হবে। অরবিন্দ তখন তাকে জিজ্ঞেস করে, এই ঝামেলা মেটানোর জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি? তখন জেসমিন বলে, প্রথমে আমরা চেষ্টা করব হিয়ারিংয়ের ডেটটা পিছিয়ে নেওয়ার, আর সেই সুযোগে কাইডক্সিনের যত ডকুমেন্ট আছে সেগুলো সব নষ্ট করে ফেলবো, তাহলে আমাদের বিরুদ্ধে আর বড় কোনো প্রমাণ থাকবে না। অরবিন্দ তাতে রাজি হয়ে গেলে জেসমিন তৎক্ষণাৎ তার কাজে লেগে পড়ে। এক সন্ধ্যায় বিনোদ আর রাজীব তার বাড়িতে বসে আড্ডা দিচ্ছিল আর রান্না করছিল। তখনই হঠাৎ তাদের বাড়ির ওপর গুলি করা হয়। এই ঘটনায় রাজীব আর বিনোদ দুজনেই বেশ ঘাবড়ে যায়। বিনোদ তো শত্রুদের সঙ্গে লড়াই করার জন্য একেবারে তৈরি ছিল, কিন্তু তার আগেই কাচি এবং তার টিম সেখানে এসে জানায় ওই লোকগুলো পালিয়ে গেছে। তারাও মূলত গুলির আওয়াজ শুনেই দৌড়ে এসেছিল, কিন্তু লোকগুলোকে ধরতে পারেনি। রাজীব এই বিষয়টার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল, কিন্তু বিনোদ একটু বেশি ভয় পেয়ে গিয়েছিল, তাই সে তার ওয়াইফকে ফোন করে সব ঘটনা জানায়। তবে মিন্নি ভয় পাওয়ার বদলে উল্টো বিনোদকে এগিয়ে যাওয়ার জন্য সাহস দেয়। মিন্নির সঙ্গে কথা বলার পর বিনোদ একটু রিল্যাক্স হয়। বিনোদ জানতো এই ছোট ছোট কেস দিয়ে অরবিন্দকে আটকানো যাবে না,
তাই সে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে কাইডক্সিনের সাইড ইফেক্টের শিকার হওয়া মানুষগুলোর ওপর ইনফরমেশন জোগাড় করতে শুরু করে। পাঞ্জাব, দিল্লি, কেরালা কোনো জায়গায় বাকি রাখে না সে। বিনোদ ওই লোকগুলোকে আরএক্স ফার্মার বিরুদ্ধে কেস ফাইল করার জন্য কনভিন্স করতে থাকে। যদিও বেশিরভাগ মানুষই এসব কোর্ট কাচারির ঝামেলায় পড়তে চাচ্ছিল না, কিন্তু তারপরেও বেশ কয়েকজন মানুষকে বিনোদ কনভিন্স করতে সফল হয়। ওদিকে জেসমিনরাও কেস জেতার সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছিল। বোঝাই যাচ্ছে দুই পক্ষের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে সামনে। জেসমিন কাইডক্সিনের সমস্ত ডকুমেন্ট কালেক্ট করে সেগুলো একটা গোপন জায়গায় নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলে। ওদিকে বিনোদের প্রস্তুতিও বেশ ভালোই চলছিল, কিন্তু হিয়ারিংয়ের আগের দিন হঠাৎ একটা খারাপ খবর আসে তাদের কাছে। তাদের উকিল অমর ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, তাই সে পরদিন কোর্টে উপস্থিত হতে পারবে না। রাজীবের বন্ধুরা তখন তাকে কেসটা কয়েকদিন পিছিয়ে দেওয়ার আইডিয়া দেয়, অর্থাৎ হিয়ারিংয়ের ডেটটা একটু পিছিয়ে নিতে বলে। কিন্তু রাজীব সেটা চাচ্ছিল না। বাধ্য হয়ে তখন তারা অমরের একজন সাধারণ অ্যাসিস্ট্যান্টকে নিয়ে কোর্টে তাদের কেস পেশ করে। তারা আরএক্সের বিরুদ্ধে থাকা সমস্ত ইনফরমেশন কোর্টকে জানায় এবং অরবিন্দ আর তার কোম্পানির বিরুদ্ধে কড়া অ্যাকশন নিতে বলে। কিন্তু জজ কোনো কিছু বলার আগেই বলে, আমরা আমাদের মেডিসিনের সাইড ইফেক্ট সম্পর্কে জানার সাথে সাথেই এটা সাপ্লাই বন্ধ করে দিয়েছিলাম, আর এখন যারা এই মেডিসিনের বিরুদ্ধে কেস করেছে আমরা তাদের প্রত্যেককে নগদ 20 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি। সেই সাথে তাদের বাচ্চার সমস্ত ট্রিটমেন্টের খরচও আমরা বহন করব। এই কথা শুনে রাজীব, বিনোদ আর সাবিত্রী সহ সবাই অবাক হয়ে যায়, কারণ এত বড় একটা অফার পাওয়ার পর কেউ তো আর কেসটা সামনের দিকে এগোতে চাইবে না। নিঃসন্দেহে এই কেসটা এখন অরবিন্দর ফেভারে চলে যায়। জজ তখন ফাইনাল সিদ্ধান্ত শোনানোর আগে কিছুক্ষণ বিরতি নেয়। তবে অরবিন্দর সম্পূর্ণ কনফিডেন্স ছিল যে বিনোদের পক্ষে আর কিছুই করা সম্ভব নয়। তাই সে গিয়ে রাজীবদেরকে ঠাট্টা করে বলে, আমি তো ভেবেছিলাম আমার বিরুদ্ধে তোমরা অন্তত 300টা কেস দাঁড় করাতে পারবে। আমরা তো সেভাবেই বাজেট করে এসেছি, কিন্তু তোমরা তো মাত্র 20টা কেস এনেছ। রাজীবরা তখন আর কিছুই বলতে পারে না। এরপর অরবিন্দ কোর্টের বাইরে গিয়ে অনেক মানুষের ভিড় দেখতে পায়, তবে সেদিকে পাত্তা না দিয়ে সে তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। তখনই জেসমিন তাকে ফোন করে জানায় যে কোর্টে নতুন করে আরও একটা কেস তার নামে রেজিস্টার হচ্ছে, আর এবারের কেসটা করা হচ্ছে তাদের সব থেকে ফেমাস প্রোডাক্ট কিড শিওর নিয়ে। এই কথা শোনার পর অরবিন্দের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। জেসমিন অবশ্য কেসটা হওয়া থেকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু জজ তার কথায় পাত্তা দেয়নি। সে বলে, অলরেডি মেডিকেল কমিশন এতগুলো মেডিসিন নিয়ে স্টাডি করছেই, আর একটা মেডিসিন যদি যোগ হয় তাতে বিশেষ কোনো ক্ষতি হবে না। ঠিক এই মুহূর্তেই বিনোদের আসল স্ট্র্যাটেজি সামনে আসে। বিনোদ অরবিন্দের কাছে গিয়ে বলে, তুমি যখন কাইডক্সিনের ডকুমেন্ট নষ্ট করার কাজে ব্যস্ত ছিলে, তখন আমি ব্যস্ত ছিলাম কিড শিওরের টার্গেট নিয়ে। অরবিন্দ তখন সত্যি খুব ভয় পেয়ে যায়, কারণ কাইডক্সিন বন্ধ হয়েছে প্রায় 10 বছর আগে, তাই সেটা নিয়ে তেমন কেউ মাথা ঘামাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু কিড শিওর তো তাদের বর্তমানে টপ প্রোডাক্ট, এটার কিছু হয়ে গেলে তাদের বিজনেস তো একেবারেই পণ্ড। আর হয়ও ঠিক সেটাই। বিনোদ কোর্টে প্রমাণ করে দেয় যে কিড শিওর, যেটা কিনা এখনকার বাচ্চাদের জন্য একটা ম্যান্ডেটরি প্রোডাক্ট হয়ে দাঁড়িয়েছে, সেটার মধ্যেও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, যার কারণে বাচ্চাদেরকে হাঁপানি থেকে শুরু করে নানা ধরনের বড় বড় রোগের শিকার হতে হচ্ছে। সেই সাথে বিনোদ আরএক্স ফার্মারই একটা ওয়ার্নিং লেটার কোর্টে প্রেজেন্ট করে, যেটা কিনা আরএক্স ফার্মার ল্যাব থেকে তাদের মার্কেটিং টিমকে পাঠানো হয়েছিল। তারা বারবার এই সাইড ইফেক্টের ব্যাপারে কোম্পানিকে সতর্ক করেছে, তাদের সাপ্লাই বন্ধ করতে বলেছে, কিন্তু তারপরেও অরবিন্দের অর্ডারে দিনের পর দিন এই বিষাক্ত মেডিসিন মার্কেটে বিক্রি করা হয়েছে। এবার আর 20টা বা 200টা নয়, হাজার হাজার কেস ফাইল জমা হয়ে কোর্টে। সেই সাথে দলে দলে আসতে থাকে ভিকটিমের দল। আর এই সমস্ত কিছুর খরচ বহন করেছিল বিজয়। এসব দেখার পর অরবিন্দ বুঝে যায় যে তার বাঁচার আর কোনো উপায় নেই, তাই সে কোর্টের বাইরে থেকেই চুপচাপ পালিয়ে যায়। এরপর কোর্ট থেকে আরএক্স ফার্মার সব ওষুধ নিয়ে যাচাই বাছাই করার অর্ডার দেওয়া হয়। তবে কেসটা এখনো পুরোপুরি সমাধান হয়নি। সবগুলো ওষুধ ভালোভাবে চেক না হওয়া পর্যন্ত জজ কোনো রকম সিদ্ধান্ত দিতে রাজি নন, তাই কেসটা কোর্টে চলতেই থাকে। আর অরবিন্দ মিডিয়ার হাত থেকে বাঁচার জন্য গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকে। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে যায়। চলে আসে 2026 সাল। ফাইনালে সমস্ত যাচাই বাছাই শেষ হয় এবং একটা কমপ্লিট রিপোর্ট প্রেজেন্ট করা হয় কোর্টে। আর সেই রিপোর্টের ওপর ভিত্তি করে অরবিন্দকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তার সমস্ত সম্পত্তি জব্দ করে সেটার মাধ্যমে ভিকটিমদের সাপোর্ট করার ব্যবস্থা করতে বলা হয়। সেই সাথে আরএক্স ফার্মাও আজীবনের জন্য বন্ধ হয়ে যায়। অরবিন্দ ওই সময় শহর থেকে দূরের একটা ছোট্ট লজে গা ঢাকা দিয়েছিল। এই নিউজ দেখে সে বুঝে যায় পুলিশ এবার তাকে যেভাবেই হোক খুঁজে বের করবে। তার তিলে তিলে গড়া এম্পায়ারটা তো শেষ হয়েই গিয়েছিল, তাই এবার সে নিজেকেও শেষ করে দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে সেখান থেকে অরবিন্দের লাশ উদ্ধার করে নিয়ে আসে। ফাইনালি বিনোদরা তাদের এই যুদ্ধে জয়লাভ করে। জাথি ততদিনে অনেক বড় একটা ব্র্যান্ডে পরিণত হয়েছিল, কিন্তু তাদের আদর্শে কোনো রকম পরিবর্তন আসেনি। বিনোদ এখন জাথির সিইও হিসেবে কাজ করে এবং আমরা রাজীবকে যে ইন্টারভিউ দিতে দেখেছিলাম,
সেটা মূলত 2026 সালের দৃশ্য ছিল। ইন্টারভিউ শেষে রাজীব রিপোর্টারদেরকে জাথির ক্লিনিকটা ঘুরিয়ে দেখায়। ওদিকে বিজয় ও জানকীর নামে একটা বড় হসপিটাল তৈরি করে। সেখানে রোগীদেরকে স্বল্প মূল্যে ভালো সেবা দেওয়া হয়। এত যুদ্ধ বিদ্রোহের পর সবকিছু আবার স্বাভাবিক হতে থাকে, আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। মেডিকেল ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া এসব সাইলেন্ট স্ক্যাম সম্পর্কে আমরা বর্তমানে অনেকেই কম বেশি জানি। বিশেষ করে করোনার ভ্যাকসিনের সাইড ইফেক্টগুলো সামনে আসার পর থেকে বাংলাদেশের মানুষ এই বিষয়গুলোতে আরও বেশি সোচ্চার হয়ে উঠেছে। তবে এই বিষয় নিয়ে বেশি কিছু বলতে গেলে অনেকেই হয়তো অফেন্ড হয়ে যেতে পারে, আবার চ্যানেলেরও সমস্যা হতে পারে। তবে এতটুকু বলবো, যে ইন্ডাস্ট্রির কাজ মানুষের জীবন এবং মরণের সঙ্গে জড়িত, সেই ইন্ডাস্ট্রি নিয়ে অন্তত ছেলেখেলা করা বন্ধ করা উচিত। তা না হলে একদিন না একদিন এর মাসুল ওই অপরাধীদেরকেও দিতে হবে, ঠিক অরবিন্দের মতো। বাকি গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।